হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম, যে ভিডিওটা আপনারা হয়তো অনেক যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা পেয়ে গেছেন, যে আমরা 12 সার্ভিস প্যাকেজ যে কি কি আছে, ওর যে চেকলিস্ট আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন স্টার্ট করেছিলাম। গতকাল পার্ট 1টা আমি রিলিজ করেছি। ওইখানে আমরা চেষ্টা করেছিলাম যে কিনা অ্যাটলিস্ট 10 পেজেস নিয়ে যদি ডিসকাশন করা যায় তাহলে 4 দিনে হয়তো চেকলিস্টটা কমপ্লিট হবে, কমপ্লিট ডিসকাশন করা। কিন্তু করা হয়ে যায়নি, করতে পারা যায়নি। কিছুটা অল্প কিছুটা জায়গা করেই আমাদেরকে বন্ধ করতে হয়েছে, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে আমরা তারপরে থেকে এক্স্যাক্টলি তারপরে থেকে ডিসকাশন করব। অনেকেই আমাকে জানিয়েছেন যে কিনা ওই লেখাগুলো অনেকটা ছোট ছোট বলে ভালো করে বুঝতে পারছেন না। হ্যাঁ, হয়তো চেকলিস্ট আপনাদের কাছে প্রিন্ট আউট চলে এলে আপনারা ভিডিওর সাথে ম্যাচ করিয়ে নিলে তখন আপনাদের ক্লিয়ার হবে, বাট এখন বুঝতে পারছেন না। ওই জন্য আমি আজকে চেষ্টা করব একটু বেশ জুম করে করে দেখানোর। এতে হয়তো টাইমটা একটু লাগবে, ভিডিওগুলো বড় হয়ে যাবে, কিন্তু আপনারা যদি একটু কেয়ারফুলি ব্যাপারগুলোকে দেখেন তাহলে দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যতটা সম্ভব ইন ডিটেলসে আলোচনা করা যায় আমি ততটা আলোচনা করার চেষ্টা করব। তারপরে যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কিছু বলার থাকে, ডেফিনেটলি আমাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সে নেগেটিভ হোক, সে কোনো রেকটিফিকেশনের প্রয়োজন হোক, বা ভালো লেগে থাকুক, যাই হোক না কেন, যেমন রিভিউ হোক না কেন, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখুন, আমরা এখানে শেষ করেছিলাম যে কিনা সিম্পল ইলনেস অ্যান্ড মাইনর এলিমেন্টস, এখানে আমরা শেষ করেছিলাম। এবং আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই জায়গাটা হচ্ছে চেক পয়েন্ট। তারপরে এই জায়গাগুলোতে আপনাকে যে রিমার্কস দিবে বা আপনাকে মেথড অফ অ্যাসেসমেন্ট, কোন মেথডে অ্যাসেস করবে, সেগুলো কিন্তু এই চেকলিস্টে আপনারা সবাই যখন দেখবেন এমনি পেয়ে যাবেন। দেখুন, এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে মেজারেবল এলিমেন্টস, চেক পয়েন্টস, মিনস অফ ভেরিফিকেশন, অ্যাসেসমেন্ট মেথড। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লায়েন্স, আপনি কত নাম্বার পেতে পারেন, আউট অফ 2 আপনি কত নাম্বার পাবেন। আর লাস্ট হচ্ছে রিমার্কস, যদি কিছু রিমার্কস থাকে। এটা কিন্তু চেকলিস্টের এগুলো হচ্ছে মেন হেডিং। আর আপনারা বলেছিলাম আমি যে 7 এরিয়া অফ কনসার্ন, এতে আছে সার্ভিস প্রভিশন। আমরা কিন্তু সার্ভিস প্রভিশন দিয়েই স্টার্ট করেছিলাম, যেটা হচ্ছে এরিয়া অফ কনসার্ন এতে আসছে। এখানে মাইনর এলিমেন্টস পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে আপনাদেরকে কিন্তু জানতে চাইবে যে মাইনর এলিমেন্টস যদি বলা হয় সেক্ষেত্রে আপনি কি বোঝেন, সেটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। যে ফেসিলিটি প্রোভাইড সার্ভিসেস ফর অ্যাকিউট সিম্পল ইলনেস অ্যান্ড মাইনর এলিমেন্টস, যদি বলা হয় যে মাইনর এলিমেন্টসগুলো যদি বলা হয় আপনাকে কি কি বলবেন, তাহলে সেখানে কিন্তু একজন বলেছিলেন যে দিদি আমি ভালো করে বুঝতে পারছি না লেখাগুলো অনেক ছোট, তাহলে এখানে যদি বলে মাইনর এলিমেন্টস তাহলে আমি কি আনসার দেবো। তাহলে দেখুন, মাইনর এলিমেন্টস যদি বলে আপনি কি আনসার দেবেন, আপনি দেখে নিন কি আসছে এর মধ্যে আসছে মাইনর এলিমেন্টস মধ্যে ফিভার, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এয়ার আই, ডায়রিয়া, স্কেবিস, র্যাশেস, আর্টিকেরিয়া, অ্যাবসেস, কলেরা, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেলমিনথিয়াসিস, হেডেক, বডি এক, জয়েন্ট এক, যেগুলো নর্মালি আপনাদের হয় অ্যাকিউট কন্ডিশন, আপনারা এই ওষুধ খান ঠিক হয়ে যায়। মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডার আছে, যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন হেডেক, বডি এক, এগুলো সব ওর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। দেখুন, সব পড়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। এবার একটু ছোট করে দিই। এবার আমরা এখান থেকে ডিসকাশন শুরু করব, যেখানে কালকে স্টপ করেছিলাম। এটা কি, এবার পয়েন্টটা বলছে দেখুন, facility provides service for promotion, prevention, treatment of non-communicable diseases as mandated under National Health Program অথবা স্টেট স্কিম। ন্যাশনাল হেলথ প্রোগ্রামের আন্ডারে যে সমস্ত ডিজিজেসগুলো পড়ছে সেগুলো, যেমন নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কি আসছে, প্রথমে আমরা যদি দেখি হাইপারটেনশন, ডায়াবেটিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজেস NAFLD, সাথে ক্যান্সার, রেসপিরেটরি ডিজিজেস, এর মধ্যে ইনক্লুড করেছে এপিলেপসি, locally preventable health diseases and substance abuse, prevention and promotive services for NCD। এগুলো সব হচ্ছে চেক পয়েন্ট। এই যে চেক পয়েন্ট বলেছে মানে এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের দেখবে যে আপনারা যে হাইপার টেনশন সার্ভিস আপনার ওখানে অ্যাভেলেবেল কিনা, হাইপার টেনশন রিগার্ডিং আপনি কি সার্ভিস প্রোভাইড করেন সেটা দেখবে। তার মধ্যে কি দেখছে দেখুন, কি বলছে এখানে,
এই পয়েন্টটা একটু ইগনোর করে যান, এখানে মিস্টেক করেছে, এটা মিস্টেক। দেখুন, স্ক্রিনিং, diagnostics, treatment compliance and follow-up of all diagnosed cases, referral and follow-up for complications and refill of drugs। তারপরে এর মধ্যে কিন্তু আপনার হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটো কেসের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখবে কি আপনি স্ক্রিনিং করছেন কিনা। তারপরে আপনার যে এনসিডি স্ক্রিনিং যে রেজিস্টার, দুটো রেজিস্টার বানাতে বলা হয়েছে, একটা সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক, দুটোই কিন্তু দেখতে চাইবে। ডায়াগনোসিস কি হচ্ছে, কিভাবে হচ্ছে ডায়াগনোসিস আপনাকে বলবে কিন্তু যে এনসিডি হাইপারটেনশন বা ডায়াবেটিস নিয়ে টেলিকনসালটেন্সি করেছেন এমন কয়েকটা প্রেসক্রিপশন আমাকে দেখান, বলা আছে কিন্তু প্রত্যেকটা ডিজিজ কন্ডিশন ইন দ্য সেন্স নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজেস, মাইনর এলমেন্টস, এরকম টিউবাকুলোসিস, এরকম টাইপের বিভিন্ন রকম ডিজিজের নিয়ে যে আপনি কনসালটেশন করেছেন টেলিকনসালটেন্সি, সেরকম প্রেসক্রিপশন অ্যাটলিস্ট প্রত্যেকটা সেকশন থেকে 5টা করে প্রেসক্রিপশন আপনাকে রাখতে বলা আছে, কিন্তু সেগুলো অবশ্যই রাখবেন, সেটা কিন্তু দেখতে চাইবে। ট্রিটমেন্ট কমপ্লায়েন্স, যেবার ট্রিটমেন্ট কমপ্লায়েন্স কেমন, সে ঠিকঠাক করে ট্রিটমেন্ট নিচ্ছে কিনা, তার সাথে তার ফলো আপ পরপর ফলো আপ হচ্ছে কিনা। আপনারা জানেন যে এনসিডি রেজিস্টারে ফলো আপের কলম আছে, সেটা প্রপারলি ফিল করবেন, তাহলে কিন্তু ওটা কিন্তু দেখতে চাইবে। রেফারের জায়গাটা কি করছেন, কমপ্লিকেশনস যদি হয় তার ক্ষেত্রে আপনি ফলো আপ করছেন কিনা, এবং তাদের জন্য যে মেডিসিনস লাগে সেটা রিফিল কিভাবে হয়, রিফিল করা হয় কিনা। দেখবেন জিজ্ঞাসা করবে যে মেডিসিন আপনারা কিভাবে ইনডেন করেন, কোন থ্রু দিয়ে, যেটা আপনারা স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম SMIS, সেটা কিন্তু আপনাদের ওই পোর্টাল লগ ইন করে কিন্তু ওকেও স্ক্রিনশট পাঠাতে বলতে পারে, সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন দুটো ডিজিজের ক্ষেত্রে। তাই এবার হচ্ছে NAFLD, এই ক্ষেত্রে স্ক্রিনিং, NAFLD স্ক্রিনিং কিভাবে করছেন, ট্রিটমেন্ট কমপ্লায়েন্স, ফলো আপ অল পজিটিভ কেসেস, রেফারেল এন্ড ফলো আপ কমপ্লিকেশনস এন্ড রিফিল অফ ডিজিজ, এই ক্ষেত্রে সেম টু সেম। এই NAFLD এটা কি করে ডায়াগনোসিস করা হয়, এই NAFLD যদি কেস হয় তার ক্ষেত্রে কি কি সাইন সিমটম থাকতে পারে, এটা নিয়ে কিন্তু বহু জায়গায় আমি কোশ্চেন করতে দেখেছি যে NAFLD সাইন সিমটম কি, সেক্ষেত্রে আপনারা কি করণীয় ওই পেশেন্টদের ক্ষেত্রে, এটা কিন্তু জানতেই চাইবে, আপনারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। আর এই ব্যাপারগুলো আর বলছি না, 1 নম্বর 2 নম্বরের গল্প, যেটা আপনি একদমই কিছু এটা নিয়ে করছেন, আপনি জানেনই না NAFLD কি, তাহলে আপনাকে 0 দেবে। কিন্তু যদি আপনার NAFLD রেজিস্টার আছে, কিছু বলতে পারলেন বাট স্যাটিসফ্যাক্টরি কমপ্লিটলি সমস্যাটা বলতে পারেননি, তাহলে আপনাকে হয়তো 1 দেবে, 2 পাবেন না। এবার হচ্ছে ক্যান্সার, যদি ক্যান্সার নিয়ে বলা হয়, দেখুন এভেলেবল সার্ভিসেস ফর ক্যান্সার রিগার্ডিং আপনি কি সার্ভিস প্রোভাইড করেন, সেই ক্যান্সার দেখতে গিয়ে আপনার ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, লিঙ্কিং উইথ দ্য স্পেশালিস্ট, two-way referral, follow-up, treatment compliance and complications। এখানে বুঝতে হবে আপনাকে ওরালের ক্ষেত্রে আপনি কি করছেন, ওরাল হেলথ এক্সামিনেশন করছেন, তার জন্য কিন্তু আপনাকে ট্রে থাকতে হবে, মাউথ মিরর রাখলেন, তারপরে আপনি উডেন যেগুলো ওয়ান টাইম ইউজ করা হয় স্প্যাচুলা, সেগুলো রাখলেন, ওগুলো রাখলেন, আপনি মুখটা দেখলেন, মানে ওরাল হেলথ এক্সামিনেশনের জন্য যা যা আর্টিকেল রাখে সেগুলো কিন্তু আপনার টেবিলে থাকা চাই, যে আপনি দেখাতে পারবেন যে এগুলো আমি ইউজ করি। সাথে ব্রেস্ট ক্যান্সার এক্সামিনেশন, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আপনি ওকে দেখান কিনা, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আপনি ওনাকে বলে মানুষকে যারা আসে তাদেরকে বলেন কিনা, মানে তাহলে আপনার কাউন্সিলিং এর জায়গায় কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একটা থাকবে। আর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একটা IC কিন্তু থাকতে হবে, যে আমরা এটা দেখিয়ে ওদেরকে শেখাই। তার সাথে হচ্ছে ক্লিনিক্যাল বেসড এক্সামিনেশন, CB, ক্লিনিক্যাল বেসড এক্সামিনেশন। এই ক্লিনিক্যাল বেসড এক্সামিনেশন আপনি করেন কিনা, কিভাবে করেন, সেটা কিন্তু আপনাকে জানতে চাইবে। এবং আপনি এর সাথে এই ধরুন কারণ আইডেন্টিফাইড হলো, এই যে স্পেশালিস্টের সাথে আপনার কোনো লিঙ্ক আছে কিনা, মিনস আপনি যে টেলিমেডিসিনের থ্রু দিয়ে করছেন ডিসকাশন, সেই টেলিমেডিসিনের আপনার পোর্টালে দেখতে চাইবে যে আপনার যে হাবগুলো আছে, কতগুলো স্পেশালিস্ট হাব আছে, সেগুলোর সাথে কানেক্টেড আছে কিনা। একটা IC আপনি দেখতে পাবেন যে স্বাস্থ্য ইঙ্গিতের স্পেশালিস্ট হাবের বেশ একদম বাঁ দিকে হাবগুলোর নাম লেখা আছে, এবং কোন কোন দিনে এভেলেবেল হয়, কোন টাইমে এভেলেবেল আছে, তার একটা IC আছে। ওটা অবশ্যই করে আপনার সেন্টারে যেখানে পেশেন্টরা বসে সেখানে রাখতে পারেন, অথবা আপনি যেখানে টেলিমেডিসিন করছেন সেখানেও আপনি রাখতে পারেন, মানুষ যাতে সেটাকে দেখতে পারে, ওটা কিন্তু লাগবে। এবার ওইখানে আপনি তখন দেখাতে হবে যে হ্যাঁ আমার হাব আছে, এই হাবের সাথে লিঙ্ক করা আছে, আর যদি আমরা এরকম কিছু সাসপেক্টেড হয় আমরা হসপিটালের এই ডিপার্টমেন্টে আমরা ফোন করে, ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ফোন করে আমরা পেশেন্টকে পাঠাই। টু-ওয়ে রেফারেল কেন বলছি, আপনি এখানে তারা আইডেন্টিফাই করলেন যে কেসটা মনে হচ্ছে সাসপেক্টেড ক্যান্সার বা কার্সিনোমা সাসপেক্টেড, আপনি তাকে ওখানে পাঠালেন হসপিটালে, পাঠানোর পরে হসপিটাল থেকে আইডেন্টিফাই হওয়ার পর আপনার কাছে কি কাজ আছে, হতে পারে সেই মানুষটার কোনো সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য বা তার ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে, ওইখান থেকে কিন্তু আপনার ওখানে পাঠাবে। এটা এখনো যদি চালু না হলেও কদিনের মধ্যে চালু হবে।
তাহলে কি আপনি এখান থেকে পাঠালেন, ওই কেসগুলো আবার আপনার কাছে পাঠাবে কেন? কি আপনাকে সেই পেশেন্টকে প্যালিয়েটিভ কেয়ার দিতে হবে বা সিমটোমেটিক রিলিফের জন্য আপনাকে ওখান থেকে করতে হবে, যেন ওখান থেকে রেফার কিন্তু আপনার কাছে করলো টু ওয়ে রেফারেল। আপনি যেমন ওদের কাছে করলেন, ওখান থেকে আপনার কাছে রেফার করলো ফর প্রোভাইডিং প্যালিয়েটিভ কেয়ার। তাকে আপনি সাইকোলজিক্যাল সাপোর্ট দিলেন, সিমটোমেটিক রিলিফ দিলেন, তার যদি স্পেসিফিক কোনো নিড থাকে সেটাকে আপনি ফুলফিল করলেন, ওগুলো হলো। তার সাথে ফলো আপ তো রয়েছে, যদি কোনো ট্রিটমেন্ট কমপ্লায়েন্স যদি থাকে, ওষুধ ঠিক করে খাচ্ছে না তার ফলো আপ, সাথে কোনো কমপ্লিকেশন হলে তার ফলো আপ, এগুলো কিন্তু সব আপনাকে রেজিস্টারের রেকর্ড রাখতে হবে, মানে সে পয়েন্ট করে রাখতে হবে। গেল। এবার হচ্ছে রেসপিরেটরি ডিজিজ রিগার্ডিং আপনি কি পরিষেবা দেন, রেসপিরেটরি ডিজিজ রিগার্ডিং কি পরিষেবা দেন, সেখানেও কিন্তু দেখুন স্ক্রিনিং, আর্লি আইডেন্টিফিকেশন, treatment compliance, follow-up all diagnostic cases, referral and follow-up for complications, refill of drugs for diseases such as COPD, asthma। এই COPD asthma এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে সিব্যাকের জায়গায় একটা জায়গা কিন্তু এই COPD asthma পয়েন্ট রয়েছে, যেটা দিয়ে আইডেন্টিফাই হবে তার COPD কারোর আছে কিনা। ওখানে কিন্তু COPD এবং অ্যাজমার বেশ কিছু পয়েন্ট আছে, যেটা দিয়ে বেরিয়ে আসবে। ওই সিব্যাকটা ভালো করে খেয়াল করলেই, যে আশা দিদিমণি বলবে যে এই প্রবলেমটা আমি পেয়েছি। আপনি যদি সিব্যাকটা ভালো করে খেয়াল করেন, তাহলে কার ক্ষেত্রে স্ক্রিনিংটা বেশি প্রয়োজন আপনি নিজেই বুঝে যেতে পারবেন যে এর ক্ষেত্রে বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রেও কিন্তু COPD কেস যদি হয়, তার ক্ষেত্রে থিওফাইলিন, ইটিওফাইলিন বা অন্য যদি কোনো মেডিসিনসের দরকার হয়, আর আপনার যদি ইডিএলের লিস্টের মধ্যে সেই মেডিসিনসগুলো রয়ে থাকে, তাহলে আপনাকে দেখতে হবে যে ওই মেডিসিনের উপর জোর দিতে হবে যে ওগুলো আমাকে রাখতে হবে অ্যাভেলেবিলিটি। তাহলে আপনি বা টেলিকনসালটেন্সির থ্রু দিয়ে আপনি তাকে ট্রিটমেন্ট দিয়ে দিলেন, তারপরে তার ওই মেডিসিন যাতে ঠিক করে পায় সেটাকে খেয়াল রাখতে হবে। তাহলে COPD এবং অ্যাজমা কেস যদি আপনার থাকে, তাকে কিন্তু আপনাকে সেম পয়েন্টগুলো ফলো করতে হবে। স্ক্রিনিং, আইডেন্টিফিকেশন, ট্রিটমেন্ট কমপ্লায়েন্স, ফলো আপ, এই কলমগুলো রাখতে হবে এবং রেফারেলের কলমও রাখতে হবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং এবার আপনাকে জিজ্ঞাসা করতে পারে COPD সাইন সিমটমগুলো কী আছে, আপনি COPD হলে তার ক্ষেত্রে কী কী অ্যাডভাইস দেবেন, তাকে কী কী বলবেন, যেমন কিনা ক্রস ভেন্টিলেশন যাতে থাকে রুমে, যে রুমে থাকে ক্লিন যাতে হয় রুমটা, সেগুলো দেখা, এগুলো সমস্ত কিন্তু আপনাকে বলতে হবে এক্সামিনারকে, কেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ওরা কোয়েশ্চেন করে। নাও এপিলেপসি রিগার্ডিং কী সার্ভিস আছে, এই এপিলেপসি নিয়ে কিন্তু কোয়েশ্চেন করে। এবার সেখানে স্ক্রিনিং, আর্লি আইডেন্টিফিকেশন, ট্রিটমেন্ট কমপ্লায়েন্স, ফলো আপ অফ অল ডায়াগনোস্টিক কেসেস, রেফারেল, ফলো আপ অফ কমপ্লায়েন্স অ্যান্ড রিফিল অফ ড্রাগ। গেল এটা। এইবার লোকালি প্রিভেন্টেবল হেলথ ডিজিজেস অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ, লোকালি প্রিভেন্টেবল হেলথ ডিজিজেস অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ, সেই ক্ষেত্রেও তাই রেফারেল, ফলো আপ কেসেস, যেমন তার মধ্যে ডিজিজগুলোর নাম বলে দিয়েছে, লোকালি অ্যাভেলেবেল, লোকালি প্রিভ্যালেন্ট হেলথ ডিজিজেস, যদি আপনার ওখানে ওটা প্রিভ্যালেন্ট যদি থাকে, যদি সেই ডিজিজটা অনেক বেশি থাকে, তবেই কিন্তু আপনার এগুলো অ্যাপ্লিকেবল হবে। যেমন নিউমোকোনিওসিস, এই নিউমোকোনিওসিস কিন্তু সব জায়গায় আপনি পাবেন না, তাদের ক্ষেত্রে পাবেন যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়, সেই সমস্ত জায়গায় হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক গুণ বেশি থাকে, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরিয়া অনুসারে যদি সেরকম নলেজ থাকে, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই কেসগুলো আপনি কি করেন, এরকম কেস আছে কিনা, আপনাকে কিন্তু আস্ক করতে পারে। আপনার যদি না হয়, আপনি কনফিডেন্টলি বলে দেবেন যে আমার এখানে এরকম কোনো কেস নেই। তারপরে পয়েন্ট দেখুন, ডার্মাটাইটিস মোটামুটি সব জায়গায় থাকে। লেড পয়জনিং, এই লেড পয়জনিং এটা সম্পর্কে কিন্তু আপনাকে নলেজ রাখতে হবে। আর হচ্ছে ফ্লুরোসিস, যদি সেরকম কিছু থাকে, এইগুলো যে এই জিনিসগুলো কি, টার্মগুলো কি আছে, ফ্লুরোসিস কি বলছে, সেটা আপনাকে জানতে হবে। লেড পয়জনিংয়ের ক্ষেত্রে আপনার কি করণীয়, ডার্মাটাইটিস বলতে আপনাকে কি আসছে, এগুলো কিন্তু আপনাকে সব জানতে হবে। যেমন নিউমোকোনিওসিস যদি আপনাকে বলা হয়, নিউমোকোনিওসিসটা কি, নিউমোকোনিওসিস কিন্তু একটা লাংস ডিজিজ, এটা ডাস্ট ইনহেল করতে করতে মানুষের কিন্তু এই সিচুয়েশনটা আসে, এই ডিজিজটা দেখা যায় যে লাংসে কিন্তু লাংসের একটা ডিজিজ, যেটা কিনা আপনি দীর্ঘদিন ধরে যদি ডাস্ট ইনহেল করতে থাকেন, কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা এখানে কাজ করে, সেখানে দীর্ঘদিন ধরে ডাস্ট ইনহেল করতে করতে কিন্তু এই ডিজিজ দেখা দেয়, যেটা একটা লাংস ডিজিজ। এটা কিন্তু আপনাকে জানতে চাইবে, ঠিক আছে, কেননা তখন কিন্তু লাংসের যে টিস্যুগুলো আছে সেখানে ফাইব্রোসিস হয়ে যায়, এর কন্ডিশনে ফাইব্রোসিস বা স্ক্যারিং হয়ে যায়, যে যার ফলে পরে তার ব্রিদিং ডিফিকাল্টি, এবং সেটা একসময় COPD অ্যাজমার দিকে চলে যায়। এগুলো কিন্তু আপনাকে জানতে চাইবে। তার সাথে সাবস্টেন্স অ্যাবিউজের ইস্যুগুলো আপনার ওখানে আছে কিনা, টোবাকো কতজন খায়, যেমন আমি এক জায়গায় ছিলাম, ওখানে বলেছিল যে টোবাকো, ওখানে কতজন টোবাকো খায়, তারপরে অ্যালকোহলিক
কতজন আছে মোটামুটি আপনি একটা আইডিয়া দিন, আপনার কোনো আইডিয়া আছে কিনা এই ব্যাপারে। সেই ক্ষেত্রে আপনি কি করেন, যেমন পেশেন্টকেই একজন পেশেন্টকেই একজন র্যান্ডাম পিপলকে একজন ডেকে এনেছিল, ডেকে এনে তাকে আস্ক করেছিল যে সাবস্টেন্স ইউজ মানে এই নেশামুক্তি এই ব্যাপারে আপনাদেরকে কোনোদিন কিছু বলেছে কিনা। আর যদি তখন পেশেন্ট বলেছে হ্যাঁ বলেছে, কি বলেছে, এই নিয়ে কি বলেছে, এবং উনি বলেছেন ওনার মতো করে, এবং তারা স্যাটিসফাইডও হয়েছে। এরকম কোয়েশ্চেন কিন্তু আস্ক করতে পারে, মানে জানার জন্য যে আপনারা এই রিগার্ডিং সত্যিই কোনো পরিষেবা দিয়ে থাকেন কিনা। এবার কি বলেছে, প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিসেস অফ আন্ডার এনসিডির আন্ডারে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিসেস আপনারা কি দেন, যেমন community engagement to promote healthy lifestyle, address risk factor, counseling and ISA activities regarding harmful effect of NCD harmful effect এই সম্পর্কে আপনি লাইফস্টাইল সম্পর্কে রিস্ক ফ্যাক্টর কি করে অ্যাড্রেস করবেন সেই সম্পর্কে কমিউনিটিকে আপনি অ্যাওয়ার করেন কিনা। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু দেখবেন আশা দিদিমণিদের কিন্তু একটা এনসিডি রিগার্ডিং আশা দিদিমণিদের কাছে কিন্তু একটা আইসি আছে। আমি জানি না আপনাদের সবার কাছে আছে কিনা, যদি না থাকে আপনারা অবশ্যই এটা করিয়ে নেবেন, কেননা আশা দিদিমণিদের জন্যও কিন্তু একটা এনসিডির হেলথ টক দেওয়ার জন্য এনসিডির উপরে ওদের কাছে একটা আইসি আছে, দেখবেন লেখা আছে ফর আশা। এবার তারা ওগুলো গ্রামে নিয়ে গিয়ে দেখাতে পারে। আপনারা যদি সেরকম কিছু ছবি টবি তোলা থাকে সেটা আপনি করলেন, আপনি কোনো হাইপার টেনশন ডে, তারপরে হচ্ছে ধরুন AVHWC ডে, এরকম কোনো দিনগুলোতে আপনি বিভিন্ন রকম কমিউনিটি এঙ্গেজমেন্ট বা হেলথ প্রমোটিভ অ্যাক্টিভিটি বা ইট রাইট হেলদি লাইফস্টাইল এগুলো নিয়ে করেছেন, তার ছবি রেখেছেন, সেই ছবি দেখাতে পারেন। এই অ্যাক্টিভিটিগুলো এটাও কিন্তু ওরা দেখতে চাইবে। এবার পরেরটা চলে এসেছে, দেখুন ফেসিলিটি প্রোভাইড সার্ভিস অফ কমন আই এলিমেন্টস। এই যে আয়ের জায়গাটা এটা কিন্তু আগে ছিল না, যেহেতু 12 সার্ভিস প্যাকেজ এর মধ্যে কিন্তু আয়ের জায়গাটা চলে এসেছে, এবং সেটা মানে স্ট্রিক্টলি এবং খুব স্পেসিফিক্যালি আই নিয়ে আপনাকে এবার কাজ করতে হবে, আই নিয়ে আপনাকে রেডি থাকতে হবে। এগুলো কিন্তু 12 সার্ভিস প্যাকেজে কিন্তু এটা এক্সট্রা অ্যাডেড। তাহলে আপনার ওখান দিয়ে অপথলমিক সার্ভিস দেওয়া হয় কিনা এটা আপনাকে জানতে চাইবে। কি অপথলমিক সার্ভিসের মধ্যে কি দেখবে, স্ক্রিনিং অ্যান্ড রেফারাল অফ ব্লাইন্ডনেসের ক্ষেত্রে স্ক্রিনিং এর রেফারাল সার্ভিস আপনার আছে কিনা, রিফ্র্যাক্টিভ এররের ক্ষেত্রে আছে কিনা, ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে আপনি ভিজুয়াল অ্যাকুইটি স্ক্রিনিং করছেন কিনা, ক্যাটারাক্ট স্ক্রিনিং করছেন কিনা সেটা দেখতে চাইবে, কিভাবে করছেন ওগুলো স্ক্রিনে জানতে চাইবে। আইডেন্টিফিকেশন প্রাইমারি ট্রিটমেন্ট অফ কনজাংটিভাইটিস আপনি আইডেন্টিফাই করছেন কিভাবে, করছেন কিনা, ড্রাই আই, ট্রাকোমা, ফরেন বডি আই ইঞ্জুরিজ, এগুলো আপনি আইডেন্টিফিকেশন এবং প্রাইমারি ট্রিটমেন্ট আপনার এখান দিয়ে দেওয়া হয় কিনা। ব্লাইন্ডনেস, রিফ্র্যাক্টিভ এরর, ভিজুয়াল একুইটি, ক্যাটারাক্ট, এগুলো স্ক্রিনিং এবং রেফারালের ব্যবস্থা আপনার আছে কিনা। তাহলে কোন ক্ষেত্রে স্ক্রিনিং এর রেফারাল ভেবে দেখুন, ব্লাইন্ডনেস, রিফ্র্যাক্টিভ এরর, ভিজুয়াল একুইটি আর হচ্ছে ক্যাটারাক্ট, এগুলোর ক্ষেত্রে আপনার স্ক্রিনিং অ্যান্ড রেফারাল। আইডেন্টিফিকেশন এবং প্রাইমারি ট্রিটমেন্ট কোন ক্ষেত্রে, কনজাংটিভাইটিস, ড্রাই আই, ট্রাকোমা, ফরেন বডি এবং আই ইঞ্জুরিজ। হলো ফলো আপ মেডিসিনস ফর ক্রনিক আই ডিজিজেস সাচ অ্যাজ ক্যাটারাক্ট অ্যান্ড গ্লুকোমা। এই যে ক্যাটারাক্ট এবং গ্লুকোমা পেশেন্টরা যে মেডিসিনগুলো নিচ্ছে, নেওয়া উচিত তাদের, সেগুলো সত্যিকারে নিচ্ছে কিনা সেটার ফলো আপও কিন্তু আপনাকে করতে হবে। তারপরে আপনার আই রেজিস্টারে যে থাকবে সেখানে পেশেন্টের নাম, পেশেন্টের সাইন সিমটম, আপনি কোথায় রেফার করেছেন, তাকে কি পরিষেবা দিয়েছেন, তার সাথে তার মেডিসিনস কি চলছে এবং তার ফলো আপ, এই কলামগুলো আপনাকে রাখতে হবে অবশ্যই করে। গেল পরেরটায় আসি। এখানে কিন্তু আপনাকে স্টাফ ইন্টারভিউ এবং রেকর্ড রিভিউ চাইবে, আপনাকে জিজ্ঞাসা করবে পয়েন্টগুলো কিভাবে কি করেন, এই ডিজিজগুলো সম্পর্কে আপনি জানেন কিনা, কতটা নলেজ আছে সেটা জানতে চাইবে, প্লাস আপনার রেকর্ড দেখবে, কিন্তু আই রেজিস্টার দেখবে। প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিসের আন্ডার অপথলমিকের আন্ডারে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিসগুলো কি আছে, সেটা কি, অ্যাওয়ারনেস জেনারেশন, এই নিয়ে আপনাকে অ্যাওয়ারনেস জেনারেশন আপনি করছেন কিনা। 6 মান্থ থেকে যে 5 বছর এই বাচ্চাদের ক্ষেত্রে যে ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস হয় বাই অ্যানুয়ালি, মানে বছরে 2 বার, জুন আর ডিসেম্বরে, সেটা হচ্ছে কিনা সেই রিগার্ডিং আপনারা কোনো অ্যাওয়ারনেস জেনারেট করেন কিনা। যেমন ভিটামিন এ অয়েল প্রোগ্রাম, সেটার আইসি আছে, তার উপকারিতা সম্পর্কে আইসি আছে, সেটা নিয়ে কোথাও প্রোগ্রাম করছেন, আশা দিদি মানে প্রোগ্রাম করছে, আপনারা করছেন, ভিটামিন এ অয়েল খাওয়াচ্ছেন, সেই ছবি আপনাদের কাছে রাখতে হবে। আর যদি হেলথ সেলিব্রেশন রেজিস্টার, সেখানে ভিটামিন এর যে রিগার্ডিং ভিটামিন এ রিগার্ডিং যদি কোনো প্রোগ্রাম করে থাকেন সেখানে তো সাইন থাকবেই, সেটা আপনি দেখিয়ে দিলেন। অ্যান্ড আই এক্সামিনেশন প্রিটার্ম লেস দ্যান 32 উইক্সের যদি বাচ্চা হয়, 32 উইক্সে যে বাচ্চা যদি হয়ে যায়, প্রিটার্ম বেবি হয়, তার ক্ষেত্রে আই এক্সামিনেশনের ব্যবস্থা আছে কিনা, আপনি সেটা করেন কিনা, আপনারা সেটা সম্পর্কে আপনার নলেজ আছে কিনা, সেগুলো কিন্তু জানতে চাইবে, এই ক্ষেত্রে কিন্তু জানতে চাইবে। আইডেন্টিফিকেশন, আর তারপরটা কি আছে দেখি,
তারপরে পয়েন্টটা কি বলছে, এবার আমরা চলে এসেছি ইএনটি এলিমেন্টস, কমন ইএনটি এলিমেন্টসে কি আছে, ইএনটি সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা সেটা এবার দেখতে চাইবে। কি এর মধ্যে কি আছে, আইডেন্টিফিকেশন, প্রাইমারি ম্যানেজমেন্ট অ্যান্ড রেফারাল ইফ রিকোয়ার্ড ফর কমন কোল্ড, ইউআরআই, টনসিলাইটিস, pharyngitis, laryngitis, sinusitis, epistaxis, otomycosis, otitis externa, ASOM, removal of foreign bodies, injuries and thyroid swelling। এই সমস্ত কেসগুলোর ক্ষেত্রে আইডেন্টিফিকেশন, প্রাইমারি ম্যানেজমেন্ট এবং রেফারেলের ক্রাইটেরিয়াগুলো কি কি আছে সেটা কিন্তু জানতে চাইতে পারে। আপনার কিন্তু প্রত্যেকটা টপিকের সাথে পরিচিতি থাকতে হবে। অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, রিমুভাল অফ ফরেন বডিজ, সেক্ষেত্রে ফরেন বডি রিমুভাল হুক সেটা আপনার কাছে আছে কিনা, থাইরয়েড সোয়েলিং হলে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে কী করণীয়, ওটাইটিস এক্সটার্না কাকে বলছে, ওটোমাইকোসিস কাকে বলছে, এপিস্টাক্সিস কাকে বলছে, টনসিলাইটিস কাকে বলছে, ফ্যারেঞ্জাইটিস কাকে বলছে, এগুলো কিন্তু আপনাকে জানতে চাইবে। এক্ষেত্রে প্রাইমারি ম্যানেজমেন্ট কি করা হয় সেগুলো কিন্তু আপনাকে জানতে চাইবে। তার মানে আপনাকে একটা ইএনটি রেজিস্টার করতে হবে, সেখানে আপনাকে রেকর্ড, এরকম কেস হয়েছে, সায়েন্সগুলো কী পেয়েছে তার ক্ষেত্রে প্রাইমারি ম্যানেজমেন্ট কী করেছে, টেলিমেডিসিন হেল্প নিয়ে কী ওষুধ দিয়েছেন এবং তার ক্ষেত্রে রেফারের কী করেছেন এবং ফলো আপ কী করছেন, এগুলো সব কিন্তু রেকর্ড রাখতে হবে এবং আপনাকে সেই ব্যাপারে জানতে হবে। পরেরটা আসছে দেখুন, প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সব কিছুর ক্ষেত্রে আপনি ওই সার্ভিসটা অ্যাভেলেবেল আছে কিনা, ওর প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিস আপনি কি প্রোভাইড করছেন, সবের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। কিন্তু এখানে কি বলছে, অ্যাওয়ারনেস জেনারেশন অ্যাবাউট কজেস অ্যান্ড প্রিভেনশন অফ ইএনটি প্রবলেমস, যেমন প্রোটেকশন ফ্রম এক্সেসিভ নয়েজ। যেমন এবার বলছে যে আপনার ইএনটি প্রবলেমের ক্ষেত্রে যদি অ্যাওয়ারনেস জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনি কি বলবেন, এটা কিন্তু আপনার অ্যান্সার পাচ্ছেন। এবার ভালো করে দেখে রাখুন, এটা কিন্তু আপনি আনসার পাচ্ছেন। আরেকবার আমি একটু জুম করে দিচ্ছি, এটা কিন্তু আপনি আনসার পাচ্ছেন যে আপনি ইএনটির ক্ষেত্রে আপনি যে অ্যাওয়ারনেস জেনারেট করবেন সেক্ষেত্রে আপনি কি বলবেন। কি বলেছে, প্রোটেকশন ফ্রম এক্সেসিভ নয়েজ থেকে যাতে প্রোটেক্ট করা যায়, এক্সেসিভ নয়েজ থেকে যাতে দূরে থাকে। সেফ লিসনিং কাকে বলছে, যদি সেই সাউন্ডের যে আপনারা জানেন সাউন্ড ক্ষতিকারক না কি, সেটাকে আমরা কিভাবে করি, সাউন্ডের একক কি, ডেসিবেল, সেটা অবশ্যই করে সেফ লিসনিং তখন হবে যদি কিনা সাউন্ডের যে ইন্টেন্সিটি সেটা যেন অবশ্যই 85 ডেসিবেলের কম হয়। 85 ডেসিবেলের কম যদি হয় তাহলে সেই আমরা বলতে পারি সেটা সেফ লিসনিং, মানে আমরা সেই সাউন্ডটা আমরা আরামসে শুনতে পারি, সেটা আমাদের কানের জন্য ক্ষতিকারক নয়। এর বেশি যদি হয় তাহলে কিন্তু সেটা সেফ থাকলো না, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু জিজ্ঞাসা করবে। ইমপ্রুভিং অ্যাকুস্টিক এনভায়রনমেন্ট, যে আপনি যেই জায়গায় শুনছেন, যেই জায়গার থেকে শুনছেন, যে এনভায়রনমেন্টে আছেন আপনি, সেটা কিন্তু অবশ্যই করে এনভায়রনমেন্টটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। এগুলো কিন্তু আপনাকে জানতে চাইবে। এগুলো কিন্তু আগে আপনাদের যে 7 সার্ভিসেস প্যাকেজ, সেই 7 সার্ভিস প্যাকেজের মধ্যে কিন্তু ছিল না। তার মানে ওকে মানুষটাকে কি বলবেন আপনি, যে আপনি এমন সাউন্ডের মধ্যে থাকবেন যেটা সাউন্ডের তীব্রতা বা সাউন্ডের যে একক যেটা বলা হয় 85 ডেসিবেল, 85 ডেসিবেলের কম হয়। এর থেকে বেশি ডেসিবেলের যদি সাউন্ড হয় আপনি সেটা কানের পক্ষে কিন্তু ক্ষতিকারক। আর আপনি যেখানে আছেন, যে বাড়িতে আছেন, যে স্পেসে আপনি আছেন, সেটা যেন, বা সেটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট হোক বা যদি ন্যাচারাল এনভায়রনমেন্ট হোক, যাই হোক না কেন, সেই এনভায়রনমেন্টটা যাতে কানের জন্য হেলদি এনভায়রনমেন্ট হয়, যাতে প্রচুর নয়েজি এনভায়রনমেন্ট না হয়, সেটা দেখবেন। সেলফ মেডিকেশন কখনো নেবেন না। আর ফরেন বডি যদি কানে ঢুকে যায় কখনো বাড়িতে, সেটা আপনি কখনো বের করার চেষ্টা করবেন না। এইগুলো আপনি তাকে অ্যাডভাইস দেবেন, এটাই আপনার অ্যাডভাইস। নাও অ্যাভেলেবিলিটি অফ আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড রেফারেল সার্ভিসেস ফর ওরাল হেলথ কন্ডিশন। এবার আমরা আসছি ওরাল হেলথ কন্ডিশনের উপর। ইএনটি চলে গেল, আই চলে গেল, এর ওরাল হেলথ এলিমেন্টসে রয়েছে আইডেন্টিফিকেশন রেফারাল সার্ভিসেস আর সিমটোমেটিক ম্যানেজমেন্ট অ্যান্ড রেফারাল সার্ভিসেস ফর ওরাল হেলথ কন্ডিশন। সিমটোমেটিক ম্যানেজমেন্ট অ্যান্ড রেফারাল আর আইডেন্টিফিকেশন অ্যান্ড রেফারাল সার্ভিস ওরাল হেলথ কন্ডিশন। কি বলছে দেখুন, ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ টিথ, জ, যেটা ম্যাল অকুলেশন বলা হয়, ডেন্টাল ফ্লোরোসিস, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, অ্যাবনর্মাল গ্রোথ, প্যাচ অর আলসা অ্যান্ড ওরাল ক্যান্সার, এগুলো কিন্তু রয়েছে। এক্ষেত্রে আপনাকে কি বলেছে, এক্ষেত্রে হচ্ছে আর্লি আইডেন্টিফিকেশন রেফারাল। এই ক্ষেত্রে আপনাকে আর্লি আইডেন্টিফাই করতে হবে
যে এই প্রবলেমটা থাকলে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে টুথ যদি ইরেগুলার হয় সেটা কিন্তু আপনার মুখের সফট প্যালেট, মুখের ভিতরে যে স্কিন আছে সেখানে কিন্তু বারবার ঘষা লেগে সেটা একটা সময় বাজে দিকে চলে যেতে পারে, ক্যান্সার হতে পারে, কোনো রকম উন্ড তৈরি হয়ে যেতে পারে। জয়ের যদি ম্যালাকুলেশন থাকে, অ্যারেঞ্জমেন্ট ঠিক না হয়, সেটাতে ইস্যু দেখা দিতে পারে। ডেন্টাল ফ্লোরোসিস আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। ক্লেফট প্যালেট যদি থাকে সেই ক্ষেত্রে যে সিমটমগুলো অ্যারাইজ করতে পারে সেটা আপনি একটু দেখে নিলেন। অ্যাবনর্মাল যদি গ্রোথ হয় সেটা থাকলে এগুলো সবই আইডেন্টিফাই করা যাবে যদি কিনা আপনার পেশেন্টটা স্ক্রিনিং করার সময় ওরাল হেলথটাও বা ওরাল এক্সামিনেশনটা যদি করে নেওয়া যায়। প্যাচ অথবা আলসার আর ওরাল ক্যান্সার, এক্ষেত্রে যেখানে ট্রিটমেন্ট পসিবল ট্রিটমেন্ট, আদারওয়াইজ তাকে রেফারেল। এবার তারপরে পয়েন্টটা আসছে প্রাইমারি সিমটোমেটিক ম্যানেজমেন্ট আর রেফারেল সার্ভিস। এইটা আপনি প্রোভাইড করেন কিনা। যেমন গাম ডিজিজ যেগুলো আছে, যেমন জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, ডেন্টাল ক্যারিস, ডেন্টাল ইমার্জেন্সি, যেমন টুথ ইঞ্জুরিজ, আনকন্ট্রোল ব্লিডিং অ্যান্ড অ্যাবসেস। এই ক্ষেত্রে আপনি প্রাইমারি ম্যানেজমেন্ট কি করছেন আর রেফারেলের জন্য কি ব্যবস্থা আছে। সেখানে আপনি প্রাইমারি ম্যানেজমেন্ট আপনি টেলিকনসালটেন্সির হেল্প নিচ্ছেন সেটা আপনি বলতে পারেন, বা আপনি যদি কোথাও ডেন্টাল ক্লিনিক হয় আপনি জানেন গভর্নমেন্টের জায়গায়, সেখানে আপনি পাঠাচ্ছেন সেটা আপনি বলতে পারেন। তার মানে আপনাকে একটা রেজিস্টার, এর জন্য একটা রেজিস্টার বানাতে হবে, যেখানে অথবা আপনি আইএনটি রেজিস্টার বানাতে পারেন। আইএনটি রেজিস্টার বানান, আর ওরাল হেলথের একটা রেজিস্টার বানালেন, অথবা তিনটে জিনিসকে আপনি একটা রেজিস্টারে দেখাতে পারেন, সেটা আপনার চয়েস। নাও প্রিভেন্টিভ অ্যান্ড প্রোমোটিভ সার্ভিসেস আন্ডার ওরাল হেলথের ক্ষেত্রে আপনি প্রিভেন্টিভ অ্যান্ড প্রোমোটিভ সার্ভিস আপনি কী দেবেন, কি বলছে? অ্যাওয়ারনেস জেনারেশন, ওরাল হেলথ এডুকেশন অ্যান্ড প্রিভেনশন অফ কমন ওরাল ডিজিজেস থ্রু ডায়েটারি অ্যাডভাইস অ্যান্ড টোবাকো সাজেশন। এই ক্ষেত্রে আপনাকে অ্যাডভাইস যখন দেবেন ওরাল হেলথের উপর করবেন, এটাও কিন্তু আপনি কাউন্সিলিং যে রেজিস্টার সেখানেও দেখাতে পারেন। তারপরে আপনি হেলথ সেলিব্রেশন রেজিস্টার, সেখানে আপনি অ্যাওয়ারনেস অন হেলথ, ওরাল হেলথ সেভাবে আপনি যদি করেন সেটা করতে পারেন। কাউন্সিলিং রেজিস্টারের মধ্যেও এটাকে ইনক্লুড করতে পারেন, যে ওরাল নিয়ে আমি মাঝে মাঝে অ্যাডভাইস দিই, এইগুলো বলি, সেখানে ওদের প্রেজেন্স সাইনের থ্রু দিয়ে ওদের প্রেজেন্স আপনি শো করলেন। বা টোবাকো সাজেশন নিয়ে আপনি কী বলছেন, টোবাকো সাজেশন নিয়ে কিছু বলছেন আপনি, টোবাকো সাজেশন রিগার্ডিং কোনো আইসি দেখিয়ে মানুষের কিছু অ্যাওয়ারনেস জেনারেট করছেন, তার কোনো ছবি থাকলে সেটা আপনি প্রুফ রাখতে পারেন যে আমি এইগুলো করি, আর খাতায় তো সাইন রাখলে হয়ে গেল, সেটাও আসছে। এইবার পরের পয়েন্টটা হচ্ছে দ্য ফেসিলিটি প্রোভাইড এল্ডারলি আর প্যালিয়েটিভ কেয়ার। এইবার আমরা এসেছি এল্ডারলি এবং প্যালিয়েটিভ কেয়ার। এল্ডারলি এবং প্যালিয়েটিভ কেয়ারে আপনি কি আসছে, প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস আপনার ওখানে অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখতে চাইবে। কি বলছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলদি লাইফস্টাইল, social security scheme for elderly, and promote active and healthy aging, identification of age-related ailments, and increase supportive environment in families, mapping of elderly population। আপনাকে কিন্তু লাইন লিস্টিং রাখতে হবে, অবশ্যই করে এল্ডারলি পপুলেশনের লাইন লিস্টিং আপনাকে রাখতে হবে। লাইন লিস্টিং দ্বারা সেটাই হচ্ছে ম্যাপিং। কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট বাই প্রাইমারি হেলথ কেয়ার টিম। কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের যে কিট সেটা আপনাকে কয়েকটা ফিল করে রাখতে হবে যে আপনি করছেন বা আপনি ওটা সম্পর্কে জানেন। ডোমিসিলিয়ারি ভিজিট টু বেডরিডেন পেশেন্ট। আপনারা যখন কোনো বেডরিডেন পেশেন্ট আপনি জানেন, যেমন আসাদিনরা ফিল করে নিয়ে আসে, দেখবেন চাক্ষুষ ত্রুটি অথবা বেডরিডেন কেউ আছে, শয্যাশায়ী আছে কিনা, প্রথম পেজে পয়েন্টে রয়েছে, মানে ফ্যামিলি ফোল্ডারের ওখানেই রয়েছে। যদি সেরকম কিছু থাকে তাহলে আপনি বেডরিডেন কোনো পেশেন্টকে হোম ভিজিটে গেলেন, সেটা তো আপনাকে প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টারে আপনার থাকলোই, বা ছবি থাকে সেগুলো আপনি দেখালেন, সেটা রেকর্ড রাখলেন, প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টার রেকর্ড রাখলেন, প্যালিয়েটিভ কেয়ারের যে টুল কিট সেখানে আপনি রেকর্ড রাখলেন, হোম ভিজিটের যে চেকলিস্ট আছে সেখানে আপনি ফিল করে রাখলেন, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল। আর এল্ডারলি পেশেন্টের একটা লাইন লিস্টিং আপনি করে রাখলেন, সেটা হলো। তার সাথে আপনি যে তাদেরকে বিভিন্ন রকম হেলথ এডুকেশন দিচ্ছেন সেটা আপনি হেলথ সেলিব্রেশন রেজিস্টার রাখতে পারেন, কাউন্সিলিং রেজিস্টার একটা পার্টে আপনি দেখাতে পারেন, সেগুলোর বেশ কিছু ছবি তুলে রাখতে পারেন, তাহলে আপনি প্রুভ করতে পারবেন। এখানে স্টাফ ইন্টারভিউ নাকি রিভিউ দেখতে চাইছে। কিন্তু পরের পয়েন্টটা আসছে কি, অ্যাভেলেবিলিটি সার্ভিস ফর প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনি প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টারে চলে আসবে, প্যালিয়েটিভ হোম ভিজিট যে চেকলিস্ট আছে সেখানে চলে আসবে, প্যালিয়েটিভ কেয়ার যে টুল কিট সেখানেও আপনি রেকর্ড রাখতে পারবেন। তাহলে পপুলেশন এনুমারেশন অ্যান্ড এমপ্যানেলড অফ কেসেস রিকোয়ারিং প্যালিয়েটিভ কেয়ার। দেখুন, পপুলেশন এনুমারেশন অ্যান্ড এমপ্যানেলড অফ কেসেস রিকোয়ারিং প্যালিয়েটিভ কেয়ার, এটা কিন্তু সিব্যাক থেকেই চলে আসছে। হলো প্যালিয়েটিভ কেয়ার অ্যাসেসমেন্ট।
যেটা বললাম মেডিকেল অ্যাসেসমেন্ট, ওই সমস্ত যে টুল কিটগুলো রয়েছে, যে ফরম্যাটগুলো রয়েছে, হোম ভিজিট চেক লিস্ট, প্যালিয়েটিভ কেয়ার চেক লিস্ট, সেগুলোর মধ্যে কিন্তু আপনি ওটাও যদি করে রাখেন তাহলে হয়ে গেল। হোম ভিজিট ফর সাইকো সোশ্যাল সাপোর্ট অ্যান্ড বেসিক নার্সিং কেয়ার, সাইকো সোশ্যাল সাপোর্ট তাকে দিলেন এবং বেসিক নার্সিং কেয়ার দিয়ে এলেন, সেটা আপনি হোম ভিজিট যে আমরা যে প্যালিয়েটিভ কেয়ার এসেছে সেখানে আপনি মেনশন করলেন। ডিসপেন্স ড্রাগ অ্যান্ড কনজিউমেবলস অ্যাজ পার রিকোয়ারমেন্ট, প্রয়োজন মতো তাকে তার কিছু ড্রাগ বা কনজিউমেবলস আপনি তাকে দিলেন, সেটা আপনি এখানে রেকর্ড রাখতে পারেন। এইবার পরের পয়েন্টটা, দ্য ফেসিলিটি প্রোভাইডস ইমার্জেন্সি মেডিকেল কেয়ার ইনক্লুডিং ট্রমা অ্যান্ড বার্ন। ইমার্জেন্সি মেডিকেল কেয়ার আপনি কী দিচ্ছেন, যার মধ্যে ট্রমা এবং বার্নও ইনক্লুডেড হচ্ছে, ইনক্লুডিং ট্রমা অ্যান্ড বার্ন। এভেলেটেড সার্ভিস অফ মেডিকেল এমার্জেন্সি ইনক্লুডিং ট্রমা অ্যান্ড বার্ন, ট্রমা এবং বার্নের এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য আপনার কাছে কী কী আছে, যেখানে কী বলছে দেখুন, স্টেবিলাইজেশন রেফারাল সার্ভিসেস ফর মাইনর ইঞ্জুরিজ, অ্যানিমাল বাইটস, পয়জনিং, বার্ন, রেসপিরেটরি অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট, ফ্র্যাকচার, শক, choking, fits, drowning, hemorrhage, cellulitis, acute gastrointestinal conditions, genitourinary conditions, identification and referral for cyst, lipoma, hemorrhoids, hernia, hydrocele, varicose vein, bed ulcer and phimosis. দেখুন এক্ষেত্রে কী কী বলে দিয়েছে, স্টেবিলাইজেশন আর রেফারাল সার্ভিস, এক্ষেত্রে কিন্তু স্টেবিলাইজেশন আর রেফারাল সার্ভিস ট্রিটমেন্টের জায়গা কিন্তু বলেনি। পেশেন্টটা আপনার কাছে এলো, তাকে স্টেবিলাইজ করবেন, দেন তাকে রেফার করবেন। তাহলে স্টেবিলাইজ আপনি কীভাবে করবেন এটা কিন্তু আপনাকে জানতে চাইবে। স্টেবিলাইজেশনটাই কিন্তু আর নাথিং বাট ফার্স্ট এইড। ফার্স্ট এইড করে তো আমরা স্টেবিলাইজ করি, করে পেশেন্টটাকে পাঠাই, যাতে কিনা আমি এমন সিচুয়েশনে না পাঠাই যে কন্ডিশন আরও ডিটোরিয়েট করলো, সেটা যাতে না হয়, কন্ডিশন যাতে স্টেবল থাকে। তাই আমাকে জানতে হবে প্রত্যেকটা কন্ডিশনের জন্য, অ্যানিমাল বাইটসের জন্য, পয়জনিংয়ের জন্য, বার্নের জন্য, রেসপিরেটরি অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট, ফ্র্যাকচার, শক, চোকিং, ফিটস, ড্রাউনিং, হেমারেজ, সেলুলাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কন্ডিশন, জেনিটোরিনারি কন্ডিশনস, প্রত্যেকটার জন্য আপনাকে ফার্স্ট এইড বা স্টেবিলাইজেশন যে প্রোটোকল সেটা আপনাকে জানতে হবে, তবে আপনি এটা কিন্তু এক্সপ্লেইন করতে পারবেন। তাহলে আপনার এগুলো কিন্তু সব রয়েছে এমার্জেন্সি কন্ডিশনের মধ্যে। এবার আইডেন্টিফিকেশন রেফারাল ফর, আর ওর কোন ক্ষেত্রে রেফারাল কোন ক্ষেত্রে, এক্ষেত্রে স্টেবিলাইজের কথাও বলেনি, কারণ এরা স্টেবলই থাকে, এরা সেরকমভাবে কোনো আনস্টেবল কন্ডিশনে থাকে না, যেমন ফাইমোসিস, বেড আলসার, ভেরিকোজ ভেইন, হাইড্রোসেল, লাইপোমা, হেমোরয়েডস, হার্নিয়া, এক্ষেত্রে নর্মালি স্টেবলই থাকে। ওদেরকে আইডেন্টিফাই করবেন যে যাদের রেফারের প্রয়োজন আছে কিনা, আইডেন্টিফাই করে তাকে রেফার করে দেবেন। গেল। এইবার পরের কলমটা আসি, সেটা হচ্ছে কি অ্যাভেলেবিলিটি অফ সার্ভিস অফ মেন্টাল হেলথ। এখানে কি বলেছে, স্ক্রিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ নিয়ে কী করেন, এগুলো সব কিন্তু নতুন অ্যাড হয়েছে, এগুলো আগে কিন্তু 7 সার্ভিস প্যাকেজের মধ্যে ছিল না। মেন্টাল হেলথ নিয়ে আপনার কী কাজ আছে, মেন্টাল হেলথে আপনার কী করতে হবে, আইডেন্টিফিকেশন, কাউন্সেলিং, রেফারাল ফর অ্যাংজাইটি, হিস্টেরিয়া, ডিপ্রেশন, নিউরোসিস, ডিমেনশিয়া, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড অটিজম। এইগুলো আপনাকে আইডেন্টিফাই আপনি করতে পারছেন কিনা, তার ক্ষেত্রে আপনি তাকে কি কাউন্সেলিং করছেন এবং রেফার করছেন কিভাবে, কি দেখে রেফার করছেন, এগুলো কিন্তু আপনাকে জানতে চাইবে। এই যে অ্যাংজাইটি, এটা আপনার সিভাগ যখন করছে, আসলে PHQ-2 ফিল আপ করছে, করে একটা কিছু পেয়েছে আপনার কাছে নিয়ে এলো, তাকে PHQ-9 দিয়ে আপনি আইডেন্টিফাই করে এখানে অ্যাংজাইটিটা আপনি আইডেন্টিফাই করবেন। সেটা আপনি বলে দেবেন যে PHQ-9 যে আমাদের কাছে আছে ফর্ম্যাটটা, কোয়েশ্চেনিয়ার, পেশেন্ট হেলথ কোয়েশ্চেনিয়ার, সেই 9টা কোয়েশ্চেন করে আমি আইডেন্টিফাই করতে পারি। করার পরে আমি কি করি, যে আমাদের যে 144116 যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে দিই, পেশেন্টের সাথে কথা বলা, এটা করি। অথবা আমাদের টেলি যে সাইকিয়াট্রিক যে হাব আছে সেটার সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা কনসালটেন্সি করিয়ে দিই, সেটা আপনি বলতে পারেন। হিস্ট্রিয়ার ক্ষেত্রে আপনি কখন তাকে কি কাউন্সেলিং করেন, আইডেন্টিফাই কী করে করেন, রেফার করেন কখন, সেটা বলবেন। ডিপ্রেশনের ক্ষেত্রেও সেম, আপনি যদি মেন্টাল হেলথের জায়গাটা নিয়ে আসে সেভাবে এটাকে এক্সপ্লেন করতে পারেন, কিন্তু রেকর্ড রাখতে হবে। নিউরোসিস, ডিমেনশিয়া, মেন্টাল রিটার্ডেশন, অটিজম, তার ক্ষেত্রে আপনার কী কী করণীয়, কী কী করেন, সেগুলো আপনাকে কিন্তু বলতে হবে। এবার পরেরটা আসছি, পরেরটা কি বলছে, পরেরটা বলছে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিসেস আন্ডার মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের আন্ডারে আপনি প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ সার্ভিস কি দিচ্ছেন, অ্যাওয়ারনেস জেনারেশন, স্টিগমা, ডিসক্রিমিনেশন রিডাকশন, কমিউনিটি এঙ্গেজমেন্ট, পেশেন্ট সাপোর্ট, ফেসিলিটেট রেফারাল, প্রমোট ট্রিটমেন্ট কমপ্লিশন এটসেট্রা। অ্যাওয়ারনেস জেনারেট কী করছেন, স্টিগমা অ্যান্ড ডিসক্রিমিনেশন রিডাকশনের জন্য কী করছেন, কমিউনিটি এঙ্গেজমেন্ট, পেশেন্ট সাপোর্ট, ফেসিলিটেট রেফারাল, প্রমোট ট্রিটমেন্ট কমপ্লিশন এটসেট্রা। আপনি এগুলো করেন, এগুলো কীভাবে করেন, কোন ক্ষেত্রে কীভাবে করেন, সেটাও কিন্তু আপনাকে জানতে চাইবে। পরেরটা আসছে এবার আমরা কি বলছে, দ্য ফেসিলিটি প্রোভাইডস
সার্ভিসেস ফর হেলথ প্রমোশন অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়েলনেস, হেলথ প্রমোশন অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলনেস এর জন্য ফেসিলিটি কি করছে, কি বলছে, আয়ুষ্মান আরোগ্য মন্ত্রী আন্ডারটেক হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন অ্যাক্টিভিটিস থ্রু কমিউনিটি লেভেল রিসোর্সেস, কমিউনিটি লেভেল রিসোর্সেসের থ্রু দিয়ে আপনারা যে প্রমোটিভ এবং ডিজিজ প্রিভেনশন অ্যাক্টিভিটি করেন সেটার প্রমাণ আপনাকে কিন্তু দেখতে চাইবে। সেটা কীভাবে দেখতে চাইবে, আপনার BHSNC যে ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন যে কমিটি, সেই কমিটি ফরমেশন সেটা রেকর্ড রাখতে হবে, কমিটি যে মিটিং হয় সেইটা কিন্তু আপনাকে করতে হবে। যদি পঞ্চায়েতে থাকলে আপনি পঞ্চায়েত থেকে নিয়ে আসবেন, বাট আপনাকে ওটা কিন্তু রাখতে হবে, ওটা কিন্তু রাখতে হবে। তারপরে BHSNC যে কমিটি মিটিং হয় সেই কমিটি মিটিং রেকর্ড রাখতে হবে। সেলফ হেল্প গ্রুপ তার মধ্যে তো আছে, পার্টিসিপেট করে, পেশেন্ট সাপোর্ট গ্রুপ সেটা দেখাতে হবে, হেলথ প্রমোশন ক্যাম্পেইন অ্যান্ড মাল্টি সেক্টরাল কনভার্জেন্স সেগুলো কিন্তু আপনাকে ওইটাই যদি দেখেন, আপনি ভিলেজ হেলথ স্যানিটেশন নিউট্রিশন কমিটি ফরমেশনের রেকর্ড রাখেন আর BHSND যে রেজিস্টার সেটা যদি আপনি দেখান এবং সেখানে যদি আপনার পঞ্চায়েতের স্ট্যাম্প মেরে তারপরে সেলফ হেল্প গ্রুপ তাদের ডেজিগনেশন লিখলো এরকম করে যদি সিগনেচার থাকে সেটা আপনি দেখালেন। আর BHSNC টিমের কে কে আছে সেটা আপনি টিম কমিটি ফরমেশনের যে কাগজটা যেটা পঞ্চায়েতে থাকে সেটা আপনি একটা কপি প্রিন্ট আউট করে বা জেরক্স করে এনে আপনার কাছে রেখে দিলেন। আর BHSND খাতাতে ওদের সিগনেচার, পঞ্চায়েতের লোক যার থাকলো, সেলফ হেল্প গ্রুপের লোক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা রয়েছে, পেশেন্ট সাপোর্ট গ্রুপের কিছু মেম্বার রয়েছে, তাহলে এগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো বলেই দিলাম, আশারা রয়েছে, NM দিদিমণিরা রয়েছে, CHO দিদিমণি রয়েছে, এগুলো সমস্তটা যদি খাতায় আপনার রেকর্ড থাকে, তাদের সিগনেচার পাশে ডেজিগনেশন থাকে, তাহলে সেখানেই আপনি বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে আপনারা এই অ্যাক্টিভিটিগুলো করেন। এবার তারপরে পয়েন্টটা কি বলছে, তারপরে পয়েন্ট বলছে প্রভিশন অফ ওয়েলনেস সার্ভিসেস থ্রু যোগা অ্যান্ড আদার অ্যাক্টিভিটি, যোগা এবং আদার অ্যাক্টিভিটি করা হয় কিনা, পিরিয়ডিক শিডিউলিং অফ যোগা সেশন, আপনি যেখানে যোগা কর্নার, আপনার যোগা কর্নার তো রাখতেই হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই করে দিন মেনশন করবেন, যেমন কিনা মোস্টলি আমি তো তাই করি, সবাই তাই করে আশা করি, টুইসডে অ্যান্ড আপনারা কী করেন ফ্রাইডে, টুইসডে অ্যান্ড ফ্রাইডে, যেহেতু আমাদের NCD ডে পুরো ঠিক করা, কারণ NCD ডেটা একটা ফিক্স করে রাখলে না সেটা খুব ভালো হয়, পেশেন্টদেরও বুঝতে সুবিধা হয়, আপনিও এক্সট্রা কনসাস হতে পারবেন যে এই পেশেন্ট এই দিন তো ঠিক, পেশেন্টটা তো কম্পালসারি আসবে, এই দিনটা আমি ছুটি নেবো না, নিলে অন্য দিন নেবো, বা মিটিং টিটিং থাকলেও ব্লক থেকে এক্সট্রা কনসাস হবে যে এই দিনগুলো তো ওদের NCD ডে, তাহলে অন্য দিনে রাখি, তাহলে এটা সুবিধা হয়। আপনি ওখানে লিখে রাখলেন মঙ্গল এবং শুক্রবার কোন টাইম মেনশন করে এই টাইম থেকে এটাই আমরা যোগা সেশন করাই, তাহলে পেশেন্টদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে পিরিয়ডিক শিডিউলিং কিন্তু ওখানে লেখা থাকবে। আর হেলথ এডুকেশন ফর লাইফস্টাইল মডিফিকেশন, হেলথ এডুকেশন লাইফস্টাইল মডিফিকেশন যদি করেন কিনা, আপনার হেলথ ডে সেলিব্রেশন রেজিস্টারে আপনি যদি যোগা ডে সেলিব্রেট করেন, সেখানে আপনি কী কী অ্যাক্টিভিটি করছেন, তার অবজেক্টিভস কী, ডেসক্রিপশন কী, কতজন পার্টিসিপেট করলো, সেগুলো আপনি যদি দেখিয়ে দিতে পারেন তাহলে প্রমাণ হয়ে গেল। আর যোগা ডের তো ছবি বেশ কিছু রাখতেই হবে, আপনি দেখলে বুঝে যাবে যে আপনি এগুলো সত্যিই করেন, তাহলেই হলো। এবার হচ্ছে পরের পয়েন্টটা আসি, সেটা কিছু প্রভিশন অফ কাউন্সিলিং সার্ভিসেস ফর ইট রাইট। ইট রাইট কিন্তু মোস্ট ক্রুশিয়াল পার্ট, BVI, যেমন কিনা যোগা সবটাই BVI আমি বলতে হবে, কারণ যোগাটা অবশ্যই দেখে, তার সাথে ইট রাইট নিয়ে কিন্তু আপনাকে সুন্দর করে আস্ক করবে, আপনাকে সবটা বলতে হবে। কি বলছে, দুটো পয়েন্ট ফার্স্ট বলবেন যখন ইট রাইট নিয়ে বলবে, ইট রাইটের পারপাসটা কি, ইট রাইট কেন, ফর প্রমোটিং হেলদি ইটিং অ্যান্ড ইট সেফ, দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে হেলদি ইটিংটাকে প্রমোট করা আর সেফ ইটিংটাকে প্রমোট করা, ইট হেলদি অ্যান্ড ইট সেফ, এই দুটো যদি বলে দেন তাহলে অনেকটা কিন্তু আপনার কোয়েশ্চেন আনসার হয়ে গেল, আপনার এক্সামিনার স্যাটিসফাইড হয়ে যাবে। ইট হেলদি অ্যান্ড ইট সেফ, প্রথম এই কথাটা বলবেন, দেন এবার বলবেন আপনি ইট হেলদির মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে নিউট্রিশন ডিউরিং ফার্স্ট 1000 days অফ লাইফ। এই ফার্স্ট 1000 days অফ লাইফটা কি, আপনি বললেন যে বিফোর ডেলিভারি যে 9 মাস মা প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্সি আইডেন্টিফাই থেকে 9 মাস, সেই 9 মাস, একটা মাসে 30 দিন, তাহলে 9 3 9 27, 270 দিন, 270 দিন হলো। আর হচ্ছে আফটার ডেলিভারি আপ টু 2 years অফ দ্যাট চাইল্ড, তাহলে 2 বছর, 365 ইন্টু 2 720, এদিকে 270, টোটাল হচ্ছে 1000 দিন। এটা কিন্তু আপনি এক্সপ্লেন করে বলে দেবেন সাথে সাথে। দেন আর কি 1000 days প্রোটিনটাকে মেনটেন করতে হবে, 1000 days নিউট্রিশনটাকে মেনটেন করতে হবে, পুষ্টি, ব্যালেন্স ডায়েট নিতে হবে, ফুড ফর্টিফাইড ফুড খেতে হবে, আর কি ফুড অ্যাভয়েড করতে হবে সেটা খেয়াল রাখতে হবে। হলো ইট সেফে আসছে কি, হাইজিন এবং স্যানিটেশন অবশ্যই মেনটেন করতে হবে, হাইজিন, ফুড সেফটি এবং সেফ ফুড প্র্যাকটিস রাখতে হবে, কুকিং, এখানে কুকিং প্রসেস চলে এসছে, ফুড হ্যান্ডেলিং চলে আসছে, আর ফুড অ্যাডাল্টারেশন অ্যাভয়েড করতে হবে, অ্যাডাল্টারেট ফুড যাতে চিনতে পারি সেটা আমাকে নজর রাখতে হবে। আপনাকে কিন্তু এই ইট রাইটের একটা কর্নার কিন্তু রাখতে হবে, ইট রাইটের কিন্তু একটা কর্নার থাকবে, যেই কর্নারে কিন্তু আপনাদের যে ভেজাল চেনার উপায় বলে বাংলায় লেখা আছে, সেই
একটা রাখবেন, তারপরে ওইখানে দেখবেন গ্লো ফুড রয়েছে, সেটার একটা সুন্দর করে রাখলেন, তার সাথে আপনি বেশ ভেজিটেবলস ফ্রুটস সেগুলো একটু রেখে দিলেন, মাটির রাখতে পারেন অথবা আপনি ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রাখতে পারেন। বলবেন যে আমরা মাঝে মাঝে যখন করবো ভাবি তখন আমরা এনে টাটকা সবজি এনে মানুষকে দেখাই এবং কিছু ফ্রুটস ভেজিটেবলস ওদেরকে দিয়েও দিই, সেটা আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই। এবার ফ্যাসিলিটি প্রোভাইডস ড্রাগ অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস। এই ড্রাগ অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেখতে চাই এবং জানতে চাই। এই ড্রাগ অ্যান্ড ডায়াগনস্টিক্স, এটা স্ট্যান্ডার্ড A2। এই ড্রাগ অ্যান্ড ডায়াগনস্টিক্স আমরা নেক্সট দিন থেকে ডিসকাশন করবো। এই ড্রাগ অ্যান্ড ডায়াগনস্টিক্স পার্টটা কিন্তু মোস্টলি সিএইচদেরকে আস্ক করে, কেউ এডমিনদেরকেও আস্ক করে, বাট মোস্টলি সিএইচদেরকে আস্ক করে, ওদেরকে লাস্টে এক্সপ্লেন করতে হয়, ঠিক আছে। এই ল্যাবরেটরি জায়গাটা কিন্তু অনেকেই সাফার করেন, এই জায়গাটা আমি একটু নেক্সট দিন আরও অনেক সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, সবটাই বলে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। আর আজকে এই ভিডিওটাতে অনেক বুঝতে অসুবিধা হবে না, কেননা ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমি জুম করে বলার চেষ্টা করেছি। যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। ভালো থাকেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।